প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগতম। এসো আজকে আমরা রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা ও বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করি। তো সর্বপ্রথম রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। তো বিজ্ঞানী রাদারফোর্ড এটা পরমাণুর গঠন আবিষ্কার করতে গিয়ে এই রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা করে। গঠন বলতে একটা পরমাণু দেখতে কেমন, তার কেন্দ্রে কি আছে, বিভিন্ন স্থান ফাঁকা কিনা, সেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আছে কিনা, এগুলো নিয়ে সে পরীক্ষা করে। সেই পরীক্ষার নাম হচ্ছে রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। তো রাদারফোর্ডের আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা করতে গিয়ে হিলিয়াম নিউক্লিয়াসের দরকার পড়ে, হিলিয়াম নিউক্লিয়াস। আর এই হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। হিলিয়াম পরমাণু He, যার পারমাণবিক সংখ্যা 2, পারমাণবিক ভর 4। তো এই হিলিয়াম থেকে 2টি ইলেকট্রন অপসারণ করলে যা থাকে তাই হচ্ছে আলফা কণা। অর্থাৎ হিলিয়াম এখন 2টি ইলেকট্রন অপসারণ করলে হিলিয়াম 2+, এর পারমাণবিক সংখ্যা 2, ভর ঠিক আছে। অর্থাৎ এটাকে যদি তোমাদেরকে আমি ডায়াগ্রামে দেখাই, তাহলে দেখো কেন্দ্রে নিউক্লিয়াস, এই যে কক্ষপথ, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, তা তোমরা নিশ্চয়ই জানো। এই যে 2টি ইলেকট্রন, তাহলে 2টি ইলেকট্রন থাকা মানে হিলিয়াম, আর হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস মানে 1s2। তো এখান থেকে যদি তুমি 2টি ইলেকট্রন অপসারিত করে দাও, তাহলে 2টি ইলেকট্রন যদি অপসারিত করে দাও, তাহলে এখানে কোনো আর ইলেকট্রন থাকে না। তাহলে ইলেকট্রন যদি না থাকে, যা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসে থাকে প্রোটন প্লাস নিউট্রন। আর প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, আর নিউটনের চার্জ নিরপেক্ষ। তাহলে কেন্দ্রের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস অবশ্যই ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আলফা কণা অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ আলফা কণাতে কোনো নেগেটিভ চার্জ থাকবে না। এবার এসে আমরা আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষাটা কিভাবে করেছিল তা নিয়ে আলোচনা করি। তো এটা একটি জিঙ্ক সালফাইডের পর্দা, জিঙ্ক সালফাইড, ZnS, জিঙ্ক সালফাইড পর্দা। এই পর্দার সামনে একটি পাতলা স্বর্ণের পাত রাখায়, পাতলা স্বর্ণের পাত, যার পুরুত্ব 0.004 সেন্টিমিটার। এরকম পাতলা একটি স্বর্ণের পাত রাখে। তো খেয়াল করি, এই যে আমার হাতে যে ডাস্টার, এই ডাস্টারকে আমরা একটা পাতলা স্বর্ণের পাত চিন্তা করি, তাহলে এটা একটি পাতলা স্বর্ণের পাত। এই পাতলা স্বর্ণের পাত, আর এদিক থেকে আলফা কণাটাকে নির্গত করব। তো যখন এদিক থেকে আলফা কণা আসে, আলফা কণা মানে আলোর বেগে আসে, আলোর মতোই, তো এই পাতের উপর গিয়ে পড়ে এবং এর মধ্য দিয়ে আলফা কণা এসে এর পিছনে যে জিঙ্ক সালফাইডের পর্দা রেখেছে, এই হোয়াইট বোর্ডটাকে মনে করো জিঙ্ক সালফাইডের পর্দা। তাহলে এই স্বর্ণের পাতের পিছনে যে গোলাকার একটি জিঙ্ক সালফাইডের পর্দা রেখেছি, আর এদিক থেকে আলফা কণাগুলো নির্গত করেছি, করার পরে আমরা পর্যবেক্ষণ করি। তো দেখা গেল যে অধিকাংশ আলফা কণা এই স্বর্ণের পাত ভেদ করে চলে যায় এবং এপাশে যে জিঙ্ক সালফাইড রাখা হয়, জিঙ্ক সালফাইডকে পর্দায় প্রতিভা সৃষ্টি করে, অর্থাৎ আলোকিত হয়, অর্থাৎ যে অধিকাংশ আলফা কণা যে এখানে গিয়ে পড়ে সেটা দেখা যায়। খুব কম সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি কোণে বেঁকে যায় বা 180 ডিগ্রি কোণেও বেঁকে যেতে পারে। তো খেয়াল করো যে অধিকাংশ আলফা কণা এই পাত ভেদ করে চলে যায়, কিছু আলফা কণা বেঁকে যায় এবং ওর থেকেও আরও কম সংখ্যক আলফা কণা যা 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি কোণও বেঁকে চলে আসে। তাহলে এখন দেখি এটা দ্বারা কি বোঝা যায়। তো খেয়াল করবে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো আলফা কণা এদিক থেকে আসে, ঠিক মনে করলাম এইখানটায় একটি আলফা কণা এসে পড়লো, পুরোটা এই স্বর্ণের পাত, এই স্বর্ণের পাতে অসংখ্য গোল্ডের পরমাণু আছে। তো অসংখ্য গোল্ডের পরমাণু কিন্তু এখানে আছে। তো অসংখ্য পরমাণুর মধ্যে
যে পরমাণুটির উপর এই যে একটা আলোক রশ্মি অর্থাৎ আলফা কণা পড়েছে, সেই পরমাণুটাকে নিয়ে আমরা চিন্তা করি। অর্থাৎ যেখানে আলফা কণা এসে পড়েছে ওর নিচে একটি পরমাণু থাকতে পারে, তাহলে সেই পরমাণুটাকে ধরে আমরা এখানে জুম করি। এটা কিন্তু স্বর্ণের পাতের মধ্যে অবস্থানরত একটি পরমাণুর চিত্র জুম করে নিয়েছি। আর এদিক থেকে আলফা কণা নির্গত করি। আলফা কণা হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ হিলিয়াম 2+, আর এটাকে আলফা কণাকে এভাবেও প্রকাশ করে আলফা কণা। তো আলফা কণা দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট। এবার দেখা গেল অধিকাংশ আলফা কণায় এই পাত ভেদ করে চলে যায়, অর্থাৎ এই পাতে যে পরমাণু ছিল সেই পরমাণুটাকে ভেদ করে চলে যায়। এভাবে ইলেকট্রন থাকে, তোমরা কিন্তু জানো যে এরকম কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে। তো দেখা গেল যে অধিকাংশ আলফা কণায় এই পাত ভেদ করে চলে যায়। এবার ধনাত্মক চার্জ যখন এই ঋণাত্মক চার্জের পাশ ঘেঁষে যায় তখন একে আকর্ষণ করে, যার কারণে এদিকে বেঁকে যায়। আবার যখন একটি ধনাত্মক চার্জ এই ঋণাত্মক চার্জের পাশ ঘেঁষে যায় তখন আকর্ষণ করে এদিকে বেঁকে যায়। এবার সে চিন্তা করলো, যেহেতু পরমাণুর ক্ষেত্রে দেখা গেল যে অধিকাংশ আলফা কণা ভেদ করে চলে যায়, তাহলে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। দেখো পরমাণুর অধিকাংশ স্থানই কিন্তু ফাঁকা, এবং আলফা কণা যেতে যেতে বেঁকে যায়। এই বেঁকে যাওয়া দেখে সে সিদ্ধান্ত নিল, যেহেতু আলফা কণা বেঁকে যায় সেহেতু নিশ্চয় নেগেটিভ কোনো চার্জ ওকে আকর্ষণ করছে। যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ বেঁকে যাওয়ার কারণ কি, ঋণাত্মক কোনো চার্জ ওকে আকর্ষণ করছে, যার কারণে বেঁকে যায়। তাহলে এবার চিন্তা করলো ওই ফাঁকা জায়গায় ঋণাত্মক চার্জযুক্ত কোনো কিছু আছে, আর পরবর্তীতে সেটা নাম দিয়ে দিল যে ঋণাত্মক চার্জযুক্ত কোনো কিছু যদি থাকে সেটা হচ্ছে ইলেকট্রন। তার মানে এই পরমাণু অধিকাংশ স্থানে ফাঁকা, এবং ফাঁকা জায়গাগুলো কি আছে বলো, ইলেকট্রন অবস্থান করে আছে। এবার যখন এই ধনাত্মক চার্জ এই নিউক্লিয়াসের প্রায় পাশ ঘেঁষে চলে যায় তখন এটা বিকর্ষিত হয়ে এদিকে চলে যায়, এবং যখন ঠিক নিউক্লিয়াস সোজাসুজি চলে যায় ঠিক সেই পথেই ফিরে চলে আসে। এবার সে চিন্তা করলো, যখন কোনো ধনাত্মক চার্জ অগ্রসর হয় এবং সেই ধনাত্মক চার্জ বিকর্ষিত হয়ে চলে যাচ্ছে, তাহলে নিশ্চয় এখানে যেটা পড়ে আছে সেটাও ধনাত্মক চার্জ যুক্ত। এবার সে চিন্তা করলো, এটা দেখো এটা 90 ডিগ্রি কোণে বেঁকে যায়। এবার খেয়াল করো, যখন কোনো আলফা কণা যে পথে যায় ঠিক সেই পথেই ফিরে চলে আসে। এবার সে চিন্তা করলো, নিশ্চয় আলফা কণার থেকেও ভারী কোনো বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, এবং সেটার চার্জ ধনাত্মক বলেই সে সেখান থেকে বিকশিত হয়ে ফিরে চলে আসছে। যদি এটার চার্জ ধনাত্মক না হতো, শুধু ভারী বস্তু হতো, তাহলে আলফা কণা গিয়ে ওখানে থেমে যেত, ভেদ করতে পারতো না ভারী বস্তুর কারণে। কিন্তু এটা ধনাত্মক চার্জ হওয়ার কারণে সে পুনরায় আবার সেই পথেই ফিরে চলে এসেছে। তাহলে দেখো আমরা তিনটে বিষয় একদম ক্লিয়ার বুঝলাম। একটা হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, যার কারণে আলফা কণাগুলো ভেদ করে চলে যায়, এবং এই ফাঁকা জায়গাগুলো ইলেকট্রন অবস্থান করে আছে, অর্থাৎ নেগেটিভ চার্জযুক্ত কোনো কিছু অবস্থান করে আছে, যার কারণে যার পাইতে যাওয়ার কারণে বেঁকে যায়। এবং সমস্ত আয়তনের তুলনায় সমস্ত আয়তনের তুলনায় ছোট্ট একটা আয়তন আছে, যাকে আমরা নিউক্লিয়াস বলি অর্থাৎ কেন্দ্র, সেখানে ধনাত্মক চার্জযুক্ত এবং ভারী বস্তু আছে, যার কারণে সে ভারীর কারণে ভেদ করে যেতে পারে না, এবং ধনাত্মক হওয়ার কারণে সে পুনরায় আবার বিকর্ষিত করে ফিরে পাঠিয়ে দেয়। তাহলে এভাবে আমরা আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম যে পরমাণুর কেমন হতে পারে। এখন আমরা এসব একটা ভিডিও চিত্রের মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার হই যে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা কিভাবে 3D চিত্রের মাধ্যমে দেখানো যায়। দেখো এখান থেকে আলফা কণা নির্গত হবে,
এই আলফা কণার সামনে একটি স্লাইড রেখে এবারে চিকন করে দিলাম, আর একটা স্লাইড রাখলাম, এবং এই চিকন আলফা কণাটি গিয়ে স্বর্ণের পাতের উপর গিয়ে পড়লো, এবং এই আলফা কণাটি স্বর্ণের পাতা যেখানে পড়লো ওই সেই আলফা কণার নিচেই যে পরমাণু ছিল সেই পরমাণু ভেদ করে দেখো অধিকাংশ আলফা কণায় চলে গেল, বেঁকে গেল, 90 ডিগ্রি কোণে বেঁকে গেল, 180 ডিগ্রি কোণে বেঁকে আসলো, এবং জিঙ্ক সালফেট পর্যায়ে প্রতিপ্রবাহ সৃষ্টি হলো। এটাকে জুম করে পরমাণুর ভিতরকার ঘটনা দেখানো সম্ভব। দেখো দেখো পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা বলে ভেদ করে চলে আসলো। দেখো 180 ডিগ্রি কোণে বেঁকে চলে আসলো। এভাবে আমরা 3D চিত্র দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থী, বুঝতে না বলে কমেন্টস করো। এবার এসো আমরা দ্বিতীয় টপিকস, বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল। বিজ্ঞানী বোর্স পরমাণুর মডেল সম্পর্কে 3টি গুরুত্বপূর্ণ মতবাদ দিয়েছে। 1 নম্বর মতবাদ হচ্ছে শক্তি স্তর বিষয়ক মতবাদ। 1 নম্বর কথা হচ্ছে শক্তি স্তর বিষয়ক মতবাদ। শক্তি স্তর বিষয়ক মতবাদ। এখন এসে আমরা শক্তি স্তর বিষয়ক মতবাদ সম্পর্কে একটু আলোচনা করি। উনি বলল পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে এক নির্দিষ্ট দূরত্বে বিভিন্ন কক্ষপথ থাকে, আর এই কক্ষপথগুলোকে অরবিট বলা হয়। নিউক্লিয়াসকে ঘিরে একটি নির্দিষ্ট দূরত্বে প্রথম যে কক্ষপথ, এই প্রথম কক্ষপথকে সেলও বলা হয়, কক্ষপথগুলোকে সেল বলা হয়। এটাকে বলা হয় কে সেল, পরটাকে বলা হয় এল সেল, তারপরটা হবে এম সেল, তারপরে হবে এল সেল। এভাবে মোট সাধারণত 7টি কক্ষপথ হয়ে থাকে। তাহলে কে, এল, এম, এন, ও, পি, কিউ। এখন এন সমান 1 মানে প্রথম কক্ষপথ, আর প্রথম কক্ষপথ হলে ওই কক্ষপথের যে সেল বলা হবে সেই সেলটাকে বলি আমরা কে সেল। এন সমান 2 হলে হবে এল সেল, এন সমান 3 হলে এম সেল, এভাবে ডট ডট করে চলতে থাকবে, কে এল এম এন এভাবে চলতে থাকবে। এই গেল শক্তি স্তর বিষয়ক মতবাদ। তার মানে ইচ্ছা করলেই যেখানে সেখানে শক্তি স্তর তৈরি হবে না, অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্বে এই শক্তি স্তরগুলো থাকবে। এবার এসে আমরা কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ আলোচনা করি। কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। এখন দেখে আসি ভরবেগ কাকে বলে। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। খেয়াল করি, এটি একটি বস্তু, এই বস্তুটির ভর আছে। যদি এই বস্তু স্থির থাকে তাহলে এর কোনো বেগ নেই, সুতরাং এর কোনো ভরবেগ নেই। যদি এই বস্তুটি গতিশীল থাকে তাহলে এর ভরবেগ আছে, কারণ ভরও আছে, সে চলমান। তাহলে ভর আর বেগের এই দুই গুণফলকে আমরা ভরবেগ বলি। ভরবেগকে আমরা দুই ভাগে ভাগ করে নিব, একটা হচ্ছে রৈখিক ভরবেগ আর একটা হচ্ছে কৌণিক ভরবেগ। যদি কোনো বস্তু সোজাভাবে চলতেই থাকে সেটা হবে রৈখিক ভরবেগ, কিন্তু একটা বস্তু যখন কোনো বৃত্তাকার পথে ঘুরবে তখন কি আমরা বলবো কৌণিক ভরবেগ। যেহেতু ইলেকট্রন সোজাভাবে রৈখিকভাবে চলে না, বৃত্তাকার পথে ঘোরে, তাহলে এর নাম হবে কৌণিক ভরবেগ। তাহলে ইলেকট্রন চলা হবে কৌণিক ভরবেগ। এখন খেয়াল করি, ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলি? ভরবেগ বলি। এটা একটি রৈখিক ভরবেগ, কিন্তু ইলেকট্রন যেহেতু বৃত্তাকার পথে ঘোরে তাহলে এখন তো আর রৈখিক থাকবে না, কৌণিক ভরবেগ হয়ে যাবে।
তাহলে এই কৌণিক ভরবেগের মান হবে এখান থেকে এইটুকুর ব্যাসার্ধের গুণফল। তাহলে অর্থাৎ এখান থেকে এইটুকুর ব্যাসার্ধ এবং এম এবং ভির গুণফল হবে কৌণিক ভরবেগ। তাহলে এম ভি আর, তাহলে কৌণিক ভরবেগ সমান হবে এম ভি আর, কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ হবে এম ভি আর। এই কৌণিক ভরবেগটা কার সমানুপাতিক? এন বাই টু পাই এর সমানুপাতিক। এন মানে কক্ষপথের সংখ্যা, আর এখানে 2 পাই কেন লিখেছি দেখো, যদি এখান থেকে একটা ইলেকট্রন যাত্রা শুরু করে ঘুরে আবার ঠিক এখানেই চলে আসে তাহলে দেখো 2 পাই হয়, তখন এখান থেকে এইটুকু হচ্ছে 1 পাই আর এখান থেকে ঘুরে আসা আছে 2 পাই। এবার দ্বিতীয় কক্ষপথের যদি ইলেকট্রনের জন্য অর্থাৎ যখন এন সমান সমান 2 হবে, সেক্ষেত্রে দেখো এখান থেকে যাত্রা যেখান থেকেই যাত্রা শুরু করুক না কেন আবার সেখানে যদি ঘুরে চলে আসে তাহলে অল টাইম কিন্তু 2 পাই পথ অতিক্রম করে। তাহলে এই যে কৌণিক ভরবেগের মান অর্থাৎ কৌণিক ভরবেগ এম ভি আর সমান সমানুপাতিক কার বলো? এন বাই 2 পাই সমানুপাতিক। আর এন এর মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। এখন সমানুপাতিক ওঠাতে হলে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, তোমরা জানো নিশ্চয়, বা এম ভি আর সমান সমান এইচ একটি ধ্রুবক, এখানে এন ছিল তাহলে এন এইচ বাই 2 পাই, অর্থাৎ এই এম ভি আর সমান আমরা লিখতে পারি এন এইচ বাই 2 পাই। এখানে যে এইচকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবক অর্থাৎ এইচ এর মান আছে, এইচ এর মান হবে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। আর যদি আর্গে আনতে চাও এইচ সমান সমান হবে 6.626 ইন্টু 10⁻20। খেয়াল করি এই এইচ অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবকের যদি এসআই এককে মান বসাও তাহলে হবে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড, এসআই এককে কাজের একক জুল। এবার যদি সিজিএস একক অ্যাপ্লাই করো তাহলে হবে 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড। সিজিএস এককে কাজের একক হয় আর্গ। তাহলে দেখো আমরা কৌণিক ভরবেগ সম্পর্কে মতবাদ পেয়ে গেলাম যে কৌণিক ভরবেগ হবে, এবার দেখো এম ভি আর সমান সমান এন ইন্টু এইচ বাই 2 পাই আমরা লিখতেই পারি। তো এইচ একটি ধ্রুবক, পায়ের একটা মান আছে, তাহলে টোটালটা একটি ধ্রুবক। তাহলে দেখো এম ভি আর হয় এন বাই এইচ বাই 2 পাই এর সরল গুণিতক। কেন? এন এর মান তো কখনো ভগ্নাংশ হবে না, ন্যূনতম 1 থেকে শুরু হবে, তাহলে 1 2 3 4 ডট ডট ডট। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে এন বাই, ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে এইচ বাই 2 পাই এর সরল গুণিতক। কারণ এর মান 1 বসাও তাহলে 1 ইন্টু এইচ বাই 2 পাই, 2 বসাও 2 ইন্টু এইচ বাই 2 পাই, 3 বসাও 3 ইন্টু এইচ বাই 2 পাই, তাহলে কৌণিক ভরবেগ হবে এইচ বাই 2 পাই এর সরল গুণিতক। এখন এসো আমরা আর একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব শিখি। এক নম্বর তত্ত্ব শিখেছি শক্তি স্তর বিষয়ক মতবাদ, কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। এবার এসে আমরা শক্তির পার্থক্য বিষয়ক মতবাদ, শক্তির পার্থক্য বিষয়ক মতবাদ। খেয়াল করি, যখন কোনো পরমাণুতে ইলেকট্রনগুলো ঘূর্ণরত অবস্থায় থাকে তখন ইলেকট্রন শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু যদি বাইরে থেকে শক্তি দেওয়া হয় তাহলে সে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে সে লাফ দিয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে এবং শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। অর্থাৎ খেয়াল করি, যদি কে সেলে শক্তিকে যদি আমরা E1 দ্বারা প্রকাশ করি, যখন কে সেলে ইলেকট্রনটি অবস্থান করছিল তখন তার শক্তি যদি E1 হয়
এখন শক্তি শোষণ করে লাভ দিয়ে যদি কে থেকে এখন শক্তি শোষণ করে লাভ দেয়, যখন লাভ দেয় তখন এটি তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে নেয় এবং এখন ইলেকট্রন অবস্থান করে এখানে। তাহলে এই প্রথম কক্ষপথে যখন ইলেকট্রন অবস্থান করছিল তখনকার শক্তি আর দ্বিতীয় কক্ষপথে যখন ইলেকট্রন অবস্থান করে তখন তো শক্তি একরকম না। তাহলে দেখো শক্তির পার্থক্য সৃষ্টি হলো। তো শক্তির পার্থক্য সৃষ্টি হলো। এবার আমরা দেখি এই শক্তির পার্থক্য মানে কি বলো, E2 মাইনাস E1, যেটা বড় হবে সেটা আগে লিখতে হবে, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয়। তাহলে শক্তির পার্থক্য হচ্ছে E2 মাইনাস E1। এই শক্তির পার্থক্য সমানুপাতিক, কার সমানুপাতিক? কম্পাঙ্কের সমানুপাতিক। এটাকে নিউ বলা হয়, নিউকে বলা হয় কম্পাঙ্ক। তাহলে দেখো শক্তির পার্থক্যকে আমরা ডেল ই দ্বারাও প্রকাশ করতে পারি অথবা শুধু বড় হাতের ই দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে ই এবার সমানুপাতিক ঘূর্ণনের একটা ধ্রুবক নিয়ে চলে আসে সমান, তাহলে এইচ নিউ, আর এই এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে কি দেখলে বলো, ই সমান সমান এইচ নিউ। এবার লক্ষ্য করি সমান সমান এইচ ইন্টু নিউ হচ্ছে বলেছি কম্পাঙ্ক। তোমরা নবম দশম শ্রেণী ফিজিক্সে পড়েছো ভি সমান সমান এফ ল্যামডা। ভি মনে হচ্ছে বেগ, তো এখানে যেহেতু আলোর বেগে ঘটনাটা ঘটে তাহলে ভি না লিখে এখন আলোর বেগ সি লিখে নেব। সি সমান সমান এফ মানে কি বলো, কম্পাঙ্ক। তো কম্পাঙ্ককে আমরা এখানে কী দ্বারা প্রকাশ করবো, নিউ। আর ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা তো আছেই। তাহলে দেখো ফিজিক্সে যেটা পড়েছিলে ভি সমান সমান এফ ল্যামডা, এখন কেমিস্ট্রিতে এসে সেটা পড়ছো সি সমান সমান নিউ ল্যামডা। তো এখানে নিউ আছে, তাহলে বা যদি নিউ সমান সমান লিখতে হয় তাহলে ল্যামডা সির নিচে চলে আসে, তাহলে নিউ সমান সমান সি বাই ল্যামডা হয়ে যায়। তাহলে এখানে মানটা বসাও, নিউ সমান সমান কি লেখা যায় বলো, সি বাই ল্যামডা। তাহলে কি হলো, ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা দেখো তরঙ্গ দৈর্ঘ্য, আর দেখো কম্পাঙ্কও এখানে আছে। তাহলে এখানে যখন ইলেকট্রন শক্তি শোষণ করে লাভ দিয়ে উচ্চ শক্তি স্তরে যায় এবং উচ্চ শক্তি স্তর থেকে আবার যখন লাভ বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে চলে আসে, তাহলে সেখানে একটি কম্পাঙ্কেরও সৃষ্টি হয় এবং একটি তরঙ্গ দৈর্ঘ্যেরও সৃষ্টি হয়। তাহলে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হলে এটি রেখা বর্ণালীর সৃষ্টি হয়, আর এই রেখা বর্ণালী যদি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে মিলে যায় তাহলে সেটা আমরা খালি চোখেই কিন্তু রেখা বর্ণালীটি দেখতে পাই। তাহলে দেখো বোর পরমাণু মডেলে বললো শক্তি স্তর বিষয়ক মতবাদ যেটা, যে পরমাণু নিউক্লিয়াসে ঘিরে একটি নির্দিষ্ট দূরত্বে বিভিন্ন শক্তি স্তর থাকে, আর শক্তি স্তরগুলোকে কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। কে হলে প্রধান কক্ষপথ, এল হলে দ্বিতীয় কক্ষপথ, এম হলে তৃতীয় কক্ষপথ, ডট ডট ডট। এবার এসে দেখো কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে বিভিন্ন রকম কৌণিক ভরবেগ নিয়ে ঘোরে। প্রথম কক্ষপথের কৌণিক ভরবেগ হবে এম ভি আর সমান এইচ বাই টু পাই, অর্থাৎ ছিল এন এইচ বাই টু পাই, তাহলে এন মানে 1 ইন্টু এইচ বাই টু পাই। দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগে হবে এম ভি আর, অর্থাৎ কৌণিক ভরবেগের মান হবে 2 ইন্টু এইচ বাই টু পাই। তৃতীয় কক্ষপথ হলে এম ভি আর সমান সমান 3 ইন্টু এইচ বাই টু পাই, অর্থাৎ এইচ বাই টু পাইয়ের দেখো সরল গুণিতক হচ্ছে ওই কক্ষপথের কৌণিক ভরবেগ। এবার দেখো শক্তির পার্থক্যের বিষয়ে মতবাদে কি আসছি, যে ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে লাভ দিয়ে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যেতে পারে এবং শক্তি বিকিরণ করে আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে, এবং ওই সময় শক্তি শোষণ করে যেটা বিকিরিত আকারে প্রকাশ করে, আর সে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি 380 থেকে 780 ন্যানোমিটার অর্থাৎ দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে মিলে যায়, তাহলে তখন আমরা খালি চোখেই অনেকগুলো রেখা প্রণালী দেখতে পাই। তো ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্টস করবে এবং ভালো থাকবে। তোমাদের সাথে আবার আগামী ক্লাসে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।